আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনায় ৪৬ জনের মৃত্যুর দিনের শনাক্তের রেকর্ড, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮০,০০০। মানুষকে রক্ষা করাই বাজেটের দর্শন বলেন অর্থমন্ত্রী, বাস্তবায়ন অসম্ভব নয়। অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ বাজেট বলছে আওয়ামী লীগ, জনভোগান্তি বাড়বে দাবি বিএনপি। প্রবৃত্তির মুখে আটকে আছে প্রস্তাবিত বাজেট, মত সিপিডির, লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা। করোনা মোকাবেলায় বাজেট সহায়ক হলেও যথেষ্ট নয় বলছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যকর সংস্কারে উদ্যোগ নেয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১শে সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যুর দিনে শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি ৩,৪৭১ জন। মৃতদের মধ্যে ৩৭ জনই পুরুষ। সংক্রমণ শুরুর পর থেকে ৪,৭৩,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করে আক্রান্তের সংখ্যা ৮০,০০০ ছাড়ালো। একদিনে সুস্থ হয়েছেন ৫০০-রও বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণ শুরুর পর থেকে কোভিড পরীক্ষার পরিসর বাড়ছে। নতুন করে ৩টি বেসরকারি পরীক্ষাগার যোগ হওয়ায় এখন পরীক্ষাগারের সংখ্যা ৫৯। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার, ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড চট্টগ্রাম এবং ঢাকায় ডক্টর লালপ্যাথ ল্যাব বাংলাদেশ লিমিটেড। কোভিড-১৯ বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬,৯৫০। ১৫,৯৯০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩,৪৭১ জন। একই দিনে ৪৬ জনের মৃত্যুর নতুন রেকর্ড। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ১৯ জন। শনাক্ত হয়েছে ৩,৪৭১ জন। এ পর্যন্ত শনাক্ত ৮১,৫২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, এ পর্যন্ত ১,০৯৫ জন। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৬% এবং মৃত্যু হার ১.৩৪ ও আক্রান্তের হার ২১.৭১%। সংক্রমণ প্রতিরোধে প্রতিদিনের মতোই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। শিশুরা দীর্ঘদিন ঘরবন্দি থাকায় তাদের প্রতি বিশেষভাবে যত্ন নেয়া এবং পাঠদানকে আনন্দময় করার পরামর্শ দেয়া হয় বুলেটিন থেকে। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়। বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। মানুষকে রক্ষা করার জন্য বাজেট করা হয়েছে, তাই এই বাজেটকে মানুষ বাঁচানোর বাজেট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট উত্তর অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন প্রধান কাজ দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে খাবার দেয়া, তাদের কাজ দেয়া। কর ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করা গেলে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে বলে আশাবাদী মন্ত্রী। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রথা অনুযায়ী বাজেট প্রস্তাব উপস্থাপনের পরদিনই অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন। করোনার কারণে ভার্চুয়াল আয়োজন। এবারে বাজেটটি এটি স্বাভাবিক বাজেট নয়। সংবাদ সম্মেলনে যুক্ত হন কৃষিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগে মানুষকে বাঁচাতে হবে, তারপরে আমরা টাকার জোগাড় করব। অর্থমন্ত্রী বলেন, বাজেটে করোনার ক্ষতি চিহ্নিত করে মোকাবেলায় গুরুত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে আয়ের কথা মাথায় না রেখে মানুষকে বাঁচাতে খরচ করার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন তিনি। এখন আমার দেশের মানুষ মারা যাবে, যারা রিক্সা শ্রমিক কষ্ট পাবে, পান দোকান, মুদি দোকানদার কষ্ট পাবে। এই সমস্ত মানুষের কষ্ট দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই কোনো সময় নষ্ট না করে তিনি দ্রুত
এই সমস্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য তিনি ছুটে আসলেন। এমনিতে রাজস্ব আহরণ কম, করোনায় আরও কমেছে। এ অবস্থায় প্রাক্কলিত রাজস্ব আদায় সম্ভব হবে কিনা এই প্রশ্নে অর্থমন্ত্রী নিজের আশাবাদের কথা জানান। পূর্ণাঙ্গ অটোমেশন আমরা চাই এখানে। যদি আমরা করে ফেলতে পারি, এই যে 10-11 থেকে 17-18 আমাদের যদি আমরা নিতে পারি, অদ্ভুত যাওয়া লাগবে না। যদি 1500-তে পৌঁছাতে পারি, তাহলেও আমাদের রেভিনিউ যা প্রাক্কলন করেছি তার সাথে আরো বেশি টাকা রাখার জায়গা থাকবে না, সেটা আমরা অর্জন করতে পারি। করোনার কঠিন সময়ে এই বাজেট গতানুগতিক নয়, এর বাস্তবায়নও সম্ভব বলে আশাবাদী অর্থমন্ত্রী। ব্যাংকগুলা প্রায়শ আমরা লক্ষ্য করতাম, প্রায়শ না হলে মাঝে মাঝে লক্ষ্য করতাম যে তাদের লিকুইডিটির একটু অবস্থা একটু খারাপ ছিল, খারাপ হয়ে যেত। কিন্তু ইদানিং কোনো ব্যাংকে লিকুইডিটি খারাপ হবে এই কথা আমরা কেউ কারো কাছে শুনি নাই, এবং কেউ বলতে পারবে না যে ব্যাংকে গিয়ে টাকা পাই নাই, ফেরত আসছে। করোনাকাল বেশি দিন থাকবে না, আর সংকট দীর্ঘস্থায়ী হলেও পথ খোলা আছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারের বাজেটকে করোনা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের বাজেট হিসেবে দেখছে আওয়ামী লীগ। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত দলিল। বিএনপির বাজেট সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে তারা। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দিক নির্দেশনায় রচিত করোনা মহামারীর মুখে দাঁড়িয়ে বৃহস্পতিবার 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। পরদিন বাজেট নিয়ে ভার্চুয়াল কনফারেন্সে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকা নেতাদের সাথে নিজ বাসা থেকে যুক্ত হন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের ভারসাম্যপূর্ণ বাজেট। সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট, যা জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল। করোনার কঠিন সময়ের এই বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। বাজেট নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন তিনি। বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেট জনবান্ধব হয়নি, সাধারণ মানুষকে কষ্টে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট প্রকৃত অর্থে একটি অন্তঃশাসন কল্পনা প্রসূত কথার ফুলঝুরি ছাড়ার কিছুই নয়। এই বাজেট মানুষের আশা পূরণ করতে পারেনি, শুধু নয় এই বাজেট মানুষকে আরো কষ্টে ফেলবে। এই বাজেট জনবান্ধব হয়নি। করোনা বাস্তবতায় ঘোষিত বাজেট জীবন ও জীবিকামুখী না হয়ে প্রবৃদ্ধির মুখে আটকে গেছে বলে মন্তব্য করেছে সিপিডি। শুক্রবার অনলাইনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠানটি। রাজস্ব আদায়, প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মতো লক্ষ্যগুলো অর্জিত হওয়ার সম্ভাবনা কম বলেও আশঙ্কা করছে সিপিডি। মেহেদী হাসানের রিপোর্ট। এবারের বাজেটের সামনে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ আছে, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার চ্যালেঞ্জও। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলোতে বরাদ্দ বাড়লেও মোট বাজেটের তুলনায় নগণ্য বলে মনে করছে সিপিডি। গতানুগতিক একটি বাজেট, কেননা কোভিড থেকে যেই ধরনের স্বাস্থ্য, অর্থনীতি, মানবিক এবং সামাজিক সংকট সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটি নজিরবিহীন সংকট, এবং এই ধরনের নজিরবিহীন সংকট মোকাবেলা করার জন্য 2020-21 অর্থ বছরের বাজেট কে আরো সৃজনশীল হওয়া উচিত ছিল, যাতে কিনা
এই যে সংকটের বহুমুখিতা, এই বহুমুখী সংকটকে মোকাবেলা করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সহ আরও কিছু লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করছে গবেষণা সংস্থাটি। লক্ষ্যমাত্রাগুলি যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, তাহলে এটার সাথে কর্মসংস্থান জড়িত, এটার সাথে মানুষের আয় জড়িত, এটার সাথে প্রকল্প বাস্তবায়নের হার জড়িত, এবং এটার সাথে আমাদের সামগ্রিক অর্থনৈতিক যে সামষ্টিক কাঠামো আছে সেটা জড়িত। যেমন আমরা যদি একটা ভুল করি, তাহলে কিন্তু এরকম হতে পারে যে একটা খুব বড় মূল্যস্ফীতির দিকে আমরা চলে যেতে পারি। সিপিডি বলছে, করোনার মতো পরিস্থিতি মোকাবেলায় উদ্ভাবনী পদক্ষেপের অভাব আছে বাজেটে, তবে প্রয়াস আছে সকলকে খুশি করার। হঠাৎ করে আমাদের দেশে কোভিড এসেছে এবং হঠাৎ করে বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে, এরকম একটি ধারণা প্রসূত জায়গা থেকে বাজেট ফ্রেমটি নেওয়া হয়েছে। করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ দেয়াকে ইতিবাচক বলে উল্লেখ করা হয় বাজেট প্রতিক্রিয়ায়। তবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখার সমালোচনা করা হয়। নতুন যেই সেফটি নেট প্রোগ্রাম। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় প্রস্তাবিত স্বাস্থ্য বাজেট সহায়ক হলেও যথেষ্ট নয়। তাছাড়া দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনাকে কাটিয়ে ওঠার বিষয়ে কোনো দিক নির্দেশনাও নেই অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। এমনই বিশ্লেষণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর দুর্বৃত্তায়ন দূর করে স্বাস্থ্যখাত সংস্কারে উদ্যোগ নেয়ারও তাগিদ তাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা মহামারী স্পষ্ট করেছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রকৃত চিত্র। এই সংকট দেখিয়ে দিয়েছে ঠিক কোন ধরনের সংস্কার প্রয়োজন স্বাস্থ্য খাতে। অনিয়ম, অবকাঠামো ও জনশক্তি বিন্যাসের অসংলগ্নতা এবং চাহিদা ও যোগানের মধ্যে ফারাককে এই খাতের প্রধান সমস্যা বলে মানছেন বিশেষজ্ঞরা। এবারে ভিন্ন প্রেক্ষাপটে বাজেট অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের বাস্তবতা বিবেচনার কথাই শোনালেন। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। প্রস্তাবিত বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দ 29,000 কোটি টাকার কিছুটা বেশি, যা মোট বাজেটের 7.2%। হিসাব বলছে এই টাকা গেল অর্থবছরের চেয়ে 3,000 কোটি টাকার মতো বেশি। থোক বরাদ্দ 10,000 কোটি টাকা শুধু করোনা মহামারী মোকাবেলায়। সমন্বিত স্বাস্থ্যবিজ্ঞান গবেষণায় বরাদ্দ 100 কোটি টাকা। 850 কোটি টাকা থাকছে কোভিড-19 মোকাবেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য। বিশ্বব্যাংকের সহায়তায় 1,127 কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের 1,366 কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প প্রস্তাব এসেছে। দাম কমবে মাস্ক, গ্লাভস, পিপিই সহ নানান সুরক্ষা সামগ্রীর। খরচ কমে আসবে হাসপাতাল, আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র পরিচালনার যন্ত্রপাতিরও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা বিবেচনায় বাজেটের বরাদ্দ যথেষ্ট নয়। উঠে আসছে যে আমাদের চিকিৎসা বা স্বাস্থ্য ব্যাপারটা যেভাবে ছেঁড়াভেড়া, এইটাকে নতুন ভাবে সংস্কার না করলে আপনি এই টাকা দিয়েও কাজ হবে না। এই বাজেট দেখে আপনাদের কোনো খুশি হওয়ার ব্যাপার নাই। থোক বরাদ্দে করোনাতে হয়তো হবে, কিন্তু সেখানে করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনাটা কি হবে আমি জানি না। বর্তমান পরিস্থিতি থেকে স্বাস্থ্য খাতকে টেনে তুলতে বাজেটে এ খাতকে আরো বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ওই কি একটা বাজেট করে 5,000 টাকার জিনিস 20,000 টাকা, 2 কোটি টাকার জিনিস 70 কোটি, এটাই হলো এদের বাজেট। এটা বাজেট নয়। বাজেটের জন্য দরকার পরিকল্পনা। তাহলে আমরা 10 জন পরিকল্পনা দিলাম, আপনি তার মধ্যে বেছে নেন যে বেস্ট কোনটা। ওখানে দয়া করে দুর্নীতিটা এনেন না। দুর্নীতি আমরা 1 লাখ টাকা করে নষ্ট করি 1 কোটি টাকা। দুর্নীতি থেকে শুরু আসে এবং এটা শুরু হওয়া উচিত বড় লেভেল থেকে। সেই থোক বরাদ্দ দিয়েই আপনার সংস্কার শুরু হোক। আপনি যে যন্ত্রপাতি কিনবেন, করোনার যে চিকিৎসা করাবেন, সেই ম্যানেজমেন্টটা যাতে দুর্বৃত্তায়িত না হয়। মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেটা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার 2 সিটিতে মশক নিধনে চিরুনি অভিযান, বিভিন্ন ভবন মালিককে জরিমানা। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। শুক্রবার রাতে মেডিকেল বোর্ডের ভার্চুয়াল সভা শেষে এ তথ্য জানান ডাক্তার কনককান্তি বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়। এর আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর তৃতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। শ্বাসকষ্ট নিয়ে গেল 1 জুন হাসপাতালে ভর্তির পর করোনা শনাক্ত হয়েছিল তার। এরপর স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম এবং অস্ত্রোপচার হয় তার মস্তিষ্কে। প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শুক্রবার ভিডিও বার্তায় তিনি আরও জানান, এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 1,25,000 পাসপোর্ট প্রিন্ট করে পাঠানো হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই একে তো তেলের দাম পড়ে গেছে, আর দ্বিতীয়ত এই প্যান্ডেমিকের ফলে ওই সমস্ত সরকার আমাদের প্রবাসী অনেকেই দেশে ফেরতের জন্য উদ্যোগ নিয়েছে। আমরা ওদের সাথে আলাপ টালাপ করেছি এবং শুনে খুশি হবেন যে অনেকগুলো সরকার আমাদের আবেদনে সাড়া দিয়েছে। আমরা আলাপ করেছি। তাছাড়া আমরা বিভিন্ন দেশকে, যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ওমান, কাতার, কুয়েত, এগুলোকে বলেছি আমাদের এই প্রবাসীদের তোমরা যদি রাখো আর তোমরা তো এই মাজরাগুলো দিয়ে দাও আর কিছু খরচ করো, তাহলে তোমাদের এই মরুভূমি তারা একটা শস্য সফলা বাংলাদেশের মতো গড়ে তুলবে। মশক নিধনে চিরুনি অভিযানে 147টি ভবনে লার্ভা পাওয়ায় 3,07,000 টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি ভ্রাম্যমাণ আদালত। এদিকে দক্ষিণ সিটিতেও মশক নিধনে চলছে নানা কার্যক্রম। মাহমুদ হাসানের রিপোর্ট। ডেঙ্গু মহামারী থেকে জনগণকে সুরক্ষা দিতে এডিস মশা নিধনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে 2 সিটি কর্পোরেশন। পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে বলে বৃষ্টির এই মৌসুমে সর্বোচ্চ সতর্কতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। যারা জমির মালিক এবং ভবনের মালিক তাদের একটু অসচেতনতা, তারা কেয়ারটেকারের উপর নির্ভর করেই তারা এটা শেষ করে ফেলেছে। অনেক সময় তারা নিজেরা এসে যে একটু মনিটরিং করে দেখবে বিষয়গুলো, সেটা কিন্তু তারা করছে না। বাসাবাড়ির তুলনায় নির্মাণাধীন ভবনে বেশি পাওয়া যাচ্ছে মশার লার্ভা, তারপরেও সতর্ক হচ্ছেন না অনেকেই। অফিস আদালতে যাতে এই মশা বংশ বিস্তার না করতে পারে বিষয়টি নজরে রেখে দক্ষিণ সিটি এলাকায় চলছে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। প্রজনন স্থান ধ্বংসের কাজ করছেন কাউন্সিলররা। মশক তার বংশবৃদ্ধিতে এখানে কোন দিন ছুটি কোন দিন খোলা ওইটা মানে না, সুতরাং আমাদের কন্টিনিউ করতে হবে। মশার প্রজনন স্থান নির্মূলে সাধারণ মানুষের সহায়তার প্রয়োজন বলেও মনে করেন তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের তৃতীয় দিন পার করছে রাজধানী করোনা রেড জোন পূর্ব রাজাবাজার। লকডাউন চলাকালে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। পুলিশ, সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে জানানো হয়, রেড জোন লকডাউনে এলাকাবাসী স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা। ভেতরেই নাজনীন স্কুল, সেখান থেকে A2I প্রজেক্ট, ICT ডিভিশন ও ঢাকা উত্তর সিটির সহযোগিতায় স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর জন্য কাজ করছেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে প্রতিটা গলিতে এখন অবস্থান করছে। আমরা কাঁচা বাজারে যে ভ্যানগুলো ঢুকছে এখন তারা তাদেরকে হেল্প করবে। যে চাহিদাটা আছে ভিতরে সেটা গতকালের চেয়ে আজকে অনেক বেশি সবজি আমরা নিয়ে এসেছি এবং পিছনে আরও গাড়ি আসছে, সেগুলো আসতে দেখতে পাচ্ছি। নিত্য প্রয়োজনে যেটা প্রয়োজন এটা আমরা সলভ করার চেষ্টা করতেছি এবং মানুষও অনেকটা বুঝে গেছে যে না, আমরা ভিতরে থাকলেই মনে হয় আমাদের জন্য ভালো। আমাদের ভিতরে টহল টিমও আছে, আমাদের মোটরসাইকেল নিয়ে ডিউটি করে এরকম টিমও আছে। সারা দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উপসর্গ নিয়ে মৃত্যুও বেড়েছে। 24 ঘন্টায় 5 জেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আরও 8 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্ত্রী লাইলা আরজুমান বানু ও একান্ত সচিব হাবিবুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন। তাদের শরীরে জ্বর থাকায় IEDCRকে জানালে নমুনা সংগ্রহ করে তারা। পরীক্ষায় সবাই পজিটিভ হওয়ার পর বাসায় আইসোলেশনে রয়েছেন তারা।
24 ঘন্টায় পাবনায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার জেমস সুব্রত গোস্বামী, ভাঙ্গুড়ার আজহার উদ্দিন ও আরিফপুরের স্কুল শিক্ষক আশরাফ উদ্দিন। নমুনা সংগ্রহ করে তাদের বসতবাড়ি লকডাউন করা হয়েছে। জেলায় পুলিশ সুপার সহ নতুন করে আক্রান্ত আরও 11 জন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চেমনারা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বজ্রাপুর রেলগেট গ্রামের শুকুর আলীকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভেন্টিলেশন না থাকায় ভর্তি করানো হয়নি। সেখানেই মৃত্যু হয় শুকুর আলীর। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় কাজ করতেন। এছাড়া নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে অরুণ কুমার দাস নামে একজনের মৃত্যু হয়েছে। এদিকে মাদারীপুরে নতুন 23 জন সহ 293, নাটোরে নতুন 3 জন সহ 81, সিরাজগঞ্জে নতুন 15 জন সহ 172, রাজশাহীতে নতুন 21 জন, বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ায় 24 পুলিশ সহ 24, ঠাকুরগাঁওয়ে নতুন 4 জন সহ 155 এবং যশোরে নতুন করে 10 জন করোনা আক্রান্ত হয়েছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। চট্টগ্রামে জরুরি ভিত্তিতে আইসিইউ বাড়ানো সহ অক্সিজেন নিয়ে নৈরাজ্য বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় কোভিড হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, বেসরকারি হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে দ্রুততার সাথে কোভিড ও নন কোভিড পৃথক চিকিৎসা শুরুর দাবি জানান বিশিষ্টজনেরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। গর্ভবতী ও প্রসূতিদের সুচিকিৎসা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামে শ্বাসকষ্টের চিকিৎসা না পেয়ে মারা গেছেন গর্ভবতী এক নারী। মাত্র 1 সপ্তাহ পরে সন্তান জন্ম দেওয়ার তারিখ ছিল মুক্তা নামের এই নারীর। এরই মধ্যে গত মঙ্গলবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। মুক্তাকে নিয়ে চট্টগ্রামের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে টানা 18 ঘন্টা চেষ্টা করেও কোথাও পাওয়া মেডিকেলের করোনা ওয়ার্ডে প্রায় চিকিৎসাহীন মৃত্যুবরণ করেন মুক্তা ও তার অনাগত সন্তান। ঘটনাটিকে প্রতীকীভাবে উপস্থাপন করে নগরীর সিনেমা প্যালেস এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় অক্সিজেনের অভাবে একের পর এক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। গর্ভবতী নারী তার 10 মাসের সুস্থ বাচ্চাকে নিয়ে তিনি 16 থেকে 18 ঘন্টা অপেক্ষা করে যুদ্ধ করে উনি মারা গিয়েছেন একটি আইসিইউর অভাবে। করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে দ্রুততার সাথে চিকিৎসা শুরু করা এবং আরও বেসরকারি হাসপাতালকে রিকুইজিশন করে কোভিড ও নন কোভিড আলাদা আলাদা চিকিৎসার দাবি জানান অংশগ্রহণকারীরা। 18 ঘন্টা ঘুরে উনি একটু অক্সিজেন সাপোর্ট পেলেন না বা আইসিইউ ইন্টারভেনশন পেলেন না। এটা মহিলা মৃত্যু হওয়া না, এটা পুরো মানবতার পরাজয়। অক্সিজেন সংকট এবং ওষুধ সংকটটা ঠিক কোনখান থেকে এই সংকটটা তৈরি হচ্ছে, তারা এরকম মুনাফা করছে এবং সেই মুনাফাটা যেন বন্ধ করা হয়। পাশাপাশি মানবিক বিপর্যয় থামাতে আইসিইউ বাড়ানো, অক্সিজেন ও ওষুধের নৈরাজ্য বন্ধ করা, কোভিড টেস্ট বাড়ানো ও ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানান তারা। কোভিড হসপিটালের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিতে হবে এবং অক্সিজেন নিয়ে আজকে চট্টগ্রামে একটা চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। এদিকে হঠাৎ করে লাগামহীন হয়ে পড়া অক্সিজেন সিলিন্ডারের বাজার নিয়ন্ত্রণে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সরকারি উদ্যোগে হাসপাতালের জন্য ক্রয়ের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। পাবলিক হয় কি না বুঝে না জেনে অক্সিজেন কিনতেছে, এই সুযোগ ওরা দাম বাড়াচ্ছে। এখন পাবলিক অক্সিজেন কিনতেছে, যে অক্সিজেন দেওয়ার একটা নিয়ম আছে, ওই নিয়মে যদি না দেয় তার ক্ষতি হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্সের পাশাপাশি 4র্থ শ্রেণীর কর্মচারী দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। মেহেরপুরের গাংনীতে নিখরচার পাঠশালা পরিচালনা করছেন এক তরুণ। পাঠদান করছেন অসচ্ছল পরিবারের কয়েকশো শিক্ষার্থীকে। বিনা বেতনের পাঠশালাটি এখন অনেকের আশার আলো। 2014 সালে এটি শুরু করেছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মী ওয়াজ্জেল হোসেন। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2013 সালের কথা।
অর্থাভাবে কোচিং ক্লাসে যেতে পারেনি কসবা গ্রামের দিনমজুর বাবার সন্তান ইসরাফিল হোসেন। পরীক্ষায় ফেল করে ইসরাফিল, লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ান ছাত্রলীগ কর্মী ওয়াজ্জেল হোসেন। সকাল বিকাল পাঠদানের পর পরীক্ষায় ইসরাফিল ভালো ফল পায়। এই অভিজ্ঞতাকে ভিত্তি করে বিনা পারিশ্রমিকের পাঠশালা নামে কোচিং সেন্টার চালু করেন ওয়াজ্জেল হোসেন। 2014 সালে শুরু। এখন দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিচ্ছেন এই প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। এরকম অনেক ছেলেমেলে ছিল যারা এইভাবে অকার্য হয়ে তারা ঝরে যাচ্ছিল। সেই সময় ভাই অন্যদের বলতো যে তোরা আমার কাছে কোচিং কর। তাদেরকে যদি ন্যূনতম আমার একটু স্বেচ্ছায় একটু শ্রমের মধ্য দিয়ে তার লেখাপড়া যদি চলে, তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। টাকার অভাবে কোচিং করতে পারে না এমন অনেক শিক্ষার্থীর আশার আলো এই পাঠশালা। আমার বাবার সামর্থ্য নাই 300 টাকা করে বেতন দিয়ে পড়ানো। এখানে পড়ে আমাদের পড়াশোনা ভালো হচ্ছে। গরিব শিক্ষার্থীর পড়াশোনার জন্য আমার একটা রুম ছেড়ে দিয়েছি। টাকা পয়সা দিয়ে আমি পড়াতে গেলে আমার অনেক টাকা পয়সা লাগবে। টাকা পয়সা না কিছু না, তার দ্বারাই আমাদের উপকার হয়েছে। ওয়াজ্জেলের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসন। তার আলোয় আলোকিত হয়ে এই শিশুগুলো যেন তাদের জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং জ্ঞানের মুখ উজ্জ্বল করতে পারে। তরুণদের জন্য ওয়াজ্জেলের এই উদ্যোগ দৃষ্টান্ত বলে মনে করেন এলাকার বয়োজ্যেষ্ঠরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। বাজেটে প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। আমদানি দ্রব্যের দাম নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। করোনায় বিশ্বে 4,24,000 প্রাণহানি। শিশু শ্রম ঝুঁকিতে পড়ার আশঙ্কা জাতিসংঘের। লিখছিলেন রাত 11টার 21 সংবাদ। ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 জন নিহতের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে দায়িত্বহীনতা ছিল। পুলিশের তদন্তে এসব বিষয় উঠে এসেছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। গেল 27 মে রাজধানী গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসারত অবস্থায় মারা যান 5 জন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর অনলাইনে তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে করোনা ইউনিট তৈরির সময় বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ছিল বলেও জানান তিনি। যার যার দায়িত্বহীনতা ছিল বা গাফিলতি ছিল সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা প্রতিবেদনে উপস্থাপন করেছি এবং এই প্রতিবেদনের প্রেক্ষিতে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তো ইতোমধ্যে এই বিষয়ে ভিকটিম ভার্নন অ্যান্থনি পল তার মেয়ের জামাই মিকি গোমেজ যে মামলা করেছেন সেই মামলা তদন্ত কাজ চলছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটে প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, তবে আমদানি পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাগিদ দিয়েছেন দেশীয় পণ্যের মান উন্নয়নের জন্য। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রতি বছর বাজেটের পর নিত্যপণ্য সহ কিছু পণ্যের দামে প্রভাব পড়ে। এবারের বাজেট প্রস্তাবের পর পণ্য মূল্যে কোনো প্রভাব দেখা যায়নি। এদিকে রাজধানীতে মাছের সরবরাহ কিছুটা কমেছে, তাই দামও সামান্য বাড়তি। তবে মাংসের বাজার স্থিতিশীল। কেজিতে 10-20 টাকা করে বেশি যাচ্ছে আর কি। সবসময় বাজারের পরে দাম বাড়তি দিকেই যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলোতে হবে না মনে হয়। সবজি সহ পেঁয়াজ, রসুন, আদার দাম আগের মতোই, তবে আমদানি পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বাইরের যে দুধগুলো আসে এগুলো অনেক বেশি, বাইরে যত পড়া ওগুলো অনেক বেশি দাম। যেই চাল আমি 35 টাকা ঈদের আগে কিনছি সেই চাল এখন 43 টাকা কিনা লাগে। বাজারের প্রভাবটা তো আর 2-1 দিন পরে পড়বে, প্রভাব তো অবশ্যই পড়বে। শুল্ক আরোপ করায় আমদানি করা প্রসাধনীর দাম বাড়বে, তাই দেশীয় পণ্যের মান উন্নয়নের প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। বিদেশি পণ্যগুলো উচ্চ কর আরোপ করা এটা এক যুক্তিযুক্ত। দেশি যে কোম্পানিগুলো আছে মান উন্নয়ন করে দেশের মানুষের কাছে যেন আস্থা অর্জন করতে পারেন সেই ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। এদিকে মধুমাসে বাজারে সব ধরনের ফলের সরবরাহ স্বাভাবিক, দামও স্থিতিশীল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
আর এই সাথেই শেষ করব রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। করোনায় 46 জনের মৃত্যুর দিনে শনাক্তের রেকর্ড, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,000। মানুষকে রক্ষা করাই বাজেটের দর্শন, বললেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন অসম্ভব নয়। অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ বাজেট, বলছে আওয়ামী লীগ। জনভোগান্তি বাড়বে, দাবি বিএনপি। প্রবৃদ্ধির মুখে আটকে আছে প্রস্তাবিত বাজেট, মত সিপিডির। লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা। করোনা মোকাবেলায় বাজেট সহায়ক হলেও যথেষ্ট নয়, বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ নেয়ার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন extratv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।